অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি সামাজিকীকরণ তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে সামাজিকীকরণ ও উন্নয়ন পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। পঞ্চম অধ্যায়ে সামাজিকীকরণ ও উন্নয়নে সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, সামাজিকীকরণ কি, কিভাবে একটা শিশু সামাজিক হয়ে ওঠে, তার সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো কি কি, এবং সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পরিবার, স্থানীয় সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, সমবয়সী সঙ্গী, রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদির ভূমিকা সম্পর্কে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এরপরে আমরা সামাজিকীকরণে তোমার বিভিন্ন উপাদানের প্রভাব, যেমন কীভাবে বাচ্চাদেরকে সামাজিক করে তোলে, কি কি উপাদান কাজে লাগে সমাজের আমাদের চারপাশ থেকে, তারা কিভাবে সামাজিক হয়ে ওঠে, সেই সমস্ত উপাদানগুলোর মধ্যে অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ, ভাষা, এই সমস্ত কিছুর সাহায্যে একটা শিশু নিজেকে আস্তে আস্তে সামাজিক করে তোলে, সেই বিষয়গুলোও কিন্তু আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আজকে পাঠ 4, ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে তোমরা খুব সহজে বুঝতে পারছো যে টেকনোলজি। আমাদের আজকাল সমাজে টেকনোলজি ছাড়া আমরা অচল। এই প্রযুক্তি আমাদেরকে বা এই একজন ব্যক্তিকে কিভাবে সামাজিক করে তুলছে, এই তথ্য প্রযুক্তির প্রভাবে শিশু ধীরে ধীরে কিভাবে সামাজিক হয়ে ওঠে, ব্যক্তি কিভাবে সামাজিক হয়ে ওঠে, এবং এই সামাজিকীকরণে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং গণমাধ্যমের ভূমিকা, এই দুটো বিষয় কিন্তু আলোচনা করছি। তো তথ্য গণমাধ্যম কি? গণমাধ্যম হচ্ছে, তোমাকে এই ভূমিকা জানার আগে জিনিসটাকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা জানছি গণমাধ্যম। গণমাধ্যম কি? যে সমস্ত মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয়। কি কি? তিনটা জিনিস বিশেষ করে: সংবাদ, মতামত, বিনোদন। এই তিনটে জিনিস পরিবেশন করা হয়, তাকে আমরা গণমাধ্যম বলি। তো এই সমস্ত গণমাধ্যমের মধ্যে তুমি চিন্তা করে দেখো কি কি রয়েছে। যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, এই প্রত্যেকটা জিনিস কি করি আমরা? এই প্রত্যেকটা জিনিস থেকে আমরা তথ্য পাই, খবর পাই। আমরা আমাদের বিনোদনের জন্য এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করে থাকি, তাই না? আর তথ্য প্রযুক্তি হচ্ছে সেই প্রযুক্তি যার মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং তা ব্যবহার করা যায়। তথ্য সংরক্ষণ এবং তা ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বুঝাতে পেরেছি? তো এর মধ্যে কী কী রয়েছে? এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে কী কী জিনিস তোমার চোখে পড়ছে? সেগুলো হচ্ছে ইন্টারনেট, টেলিফোন, এই যে ইমেল, তোমার এই যে এখন ফেসবুক করছি আমরা, তারপরে আমরা ই-কমার্সে আমরা নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য, এই সমস্ত কিছু কিন্তু তথ্য প্রযুক্তির আওতার মধ্যে পড়ে। তাহলে গণমাধ্যম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সমস্ত জিনিসের ভূমিকা দিন দিন কিন্তু বেড়েই চলছে। ঠিক আছে? তো তাহলে আমরা এই প্রথমে সংবাদপত্র, এই যে 4-5টা জিনিসের কথা বলেছি আমরা গণমাধ্যমের মধ্যে, সেখানে হচ্ছে সংবাদপত্র, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র। আমরা এখন একটি একটি করে ওই জিনিসগুলোর একটু ভূমিকা, এটা কীভাবে অবদান রাখছে, এদের কন্ট্রিবিউশন আমরা একটু চোখ বুলাবো। দেখো, প্রথমে আসছি, তোমার বইও আছে, তো তোমরা পাঠ্য বই খুললেও সহজে দেখতে পাবে। প্রথমে সংবাদপত্রের দিকে আসো। তো আমরা তো প্রাচীনকাল থেকে আমাদের কি, আমরা সবাই কিন্তু সংবাদপত্র পড়তে খুব পছন্দ করি। সবাই সকালবেলা সংবাদপত্র না হলে অনেক মানুষের কিন্তু ভালো লাগে না। তারা এটাকে কি, শিক্ষিত সমাজ বলো, যারা মোটামুটি শিক্ষিত, তারাও কিন্তু খবর খুব আগ্রহ সহকারে পড়ে। তো
এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের উন্নয়নশীল দেশে। সংবাদপত্র জনশিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে, তাদের মধ্যে কী গড়ে তোলে? সহনশীলতা, সহমর্মিতা, বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে। এই সংবাদপত্র আমাদেরকে এইভাবে সাহায্য করে, তোমাকে এনরিচ করে, তোমার মানসিকতাকে উন্নত করে। তারপরে আসো বেতার এবং রেডিও। বেতার কীভাবে তোমাকে সাহায্য করছে? বেতার কি শুধু সংবাদ শোনায়, গান শোনায়? আর কি আছে এখানে? শিক্ষা আছে, বিনোদনমূলক অনুষ্ঠান আছে। হ্যাঁ, আমরা দৈনন্দিন খবরাখবর, বিশ্বের খবরাখবর আমরা পেয়ে থাকি। এর মাধ্যমে আমাদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বোধ জন্ম নেয়। যেই জাতি যত বেশি শিক্ষিত, যত বেশি সংস্কৃতিবান, সেই জাতি তত বেশি উন্নত এবং তত বেশি সমৃদ্ধ এবং মননশীলতার অধিকারী হয়ে থাকে। তারপরে আসো টেলিভিশন। সবার বাসায় আছে এখন, সবার ঘরে আছে এখন। গ্রাম অঞ্চলেও টেলিভিশন গেছে, বিদ্যুৎ গেছে। এটা খুব শক্তিশালী একটি জনপ্রিয় গণমাধ্যম। মানুষের চিন্তা চেতনা, জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করছে। কিভাবে করছে? এখানে তোমরা টেলিভিশনে কী কী দেখো? খবর দেখো, বিনোদন দেখো, নাটক, সিনেমা দেখো, বিভিন্ন তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান দেখি। আমরা এই ধরনের শিশুদের অনুষ্ঠান থাকে, কিশোরদের অনুষ্ঠান থাকে, নানাবিধ এখন হাজার হাজার চ্যানেল, তাই না? সেখানে আমরা বিভিন্নভাবে এগুলো আমাদেরকে সাহায্য করছে, আমাকে বিভিন্ন কিছু জানতে সহায়তা করছে। ইতিবাচক নেতিবাচক দুইটাই হতে পারে, কিন্তু আমরা আমাদের টেলিভিশনকে যদি সেভাবে আকর্ষণীয় শিক্ষা এবং তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয়, তবে মানুষকে আলোকিত করে তুলবে। আমাদের দেশ, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন স্পেশাল ডেগুলোতে টেলিভিশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সাজানো হয় বিভিন্ন দিনের উপরে। যেমন তোমার স্বাধীনতা দিবস রয়েছে, 21শে ফেব্রুয়ারি রয়েছে, 16ই ডিসেম্বর বিজয় দিবস রয়েছে। আমরা এই সমস্ত স্পেশাল ডেগুলোতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান দেখে আমরা আমাদের ওই জিনিস সম্পর্কে, ওই দিন সম্পর্কে, ওর গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পারি। হ্যাঁ, শিশু কিশোররা তাদের বিনোদনের জন্যে তারা তাদের সময় কাটাতে পারে, তারা সুস্থ একটা সুন্দর মানসিকতার মধ্যে তারা বেড়ে উঠতে পারে। তাহলে কিন্তু অতিরিক্ত টেলিভিশন এটা কিন্তু ঠিক না। এটা রাত জেগে টেলিভিশন দেখা অনেকে পড়ে থাকে, চ্যানেল হাজার হাজার, সেখানে কিন্তু আমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো তারপরে তোমার রয়েছে চলচ্চিত্র। এ পর্যায়ে আমরা চলচ্চিত্র কীভাবে করছে? সুস্থ, রুচিশীল, শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে। উল্টো দিকে অপরপক্ষে অশ্লীল এবং রুচিহীন চলচ্চিত্র সমাজের মানুষের রুচি এবং মূল্যবোধের কিন্তু অবনতি ঘটায়। তাহলে নেতিবাচক এবং ইতিবাচক দু প্রকারের রয়েছে। আমরা যারা সমাজে সুস্থ, বিবেকবান এবং আমরা যারা এই সমস্ত মিডিয়ায় কাজ করেন, যারা চলচ্চিত্র বানান, তারা সমাজের যদি সচেতন মানুষও, তারা অবশ্যই দেশ ও জাতির কল্যাণে সুস্থ চলচ্চিত্র ব্যবস্থা করে এবং সেগুলা এই যে আমরা সবাই দেখে আমরা সেখান থেকে শিখতে পারছি, আমরা সামাজিক হয়ে উঠছি, আমরা আমাদের মনের বিকাশ এবং সে সামাজিক তোমার মানবিক মূল্যবোধ, মানবতা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি। অপরদিকে যদি সুস্থ চলচ্চিত্র না হয়, অসুস্থ কোনো কিছু হয়, অশ্লীল কিছু হয়, তাহলে সেটা আমাদের সহায়তা করে না। সেখানে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে এবং বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। তাহলে যারা এই সমস্ত কাজে এঙ্গেজড আছে, জড়িত আছে, তারা সমাজ ও দেশের উন্নয়নে অবশ্যই সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে, তাই না? তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4টা মাধ্যমে এই যে সংবাদপত্র, টেলিভিশন, তোমার রেডিও বা বেতার এবং চলচ্চিত্র, এই 4টা মাধ্যমে আমরা ব্যক্তি কীভাবে সামাজিক হয়ে উঠতে পারে সেটা সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষা এখানে তোমার আসতে পারে যে তোমার একজন ব্যক্তির সামাজিকীকরণে সংবাদপত্র এবং টেলিভিশনের ভূমিকা তোমার নিজের ভাষায় লিখো, তাই না? টেলিভিশন এবং সংবাদপত্র ব্যক্তির সামাজিকীকরণে কীভাবে সহযোগিতা করে, এরকমও আসতে পারে।
এরপরে আসো তথ্য প্রযুক্তি। আমি দুটো জিনিসের কথা বলেছি, একটা হচ্ছে তোমার গণমাধ্যম আর একটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এবার আসো তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। হ্যাঁ, তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে কীভাবে তোমাকে সাহায্য করছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ ও দেশের বাইরে একজনের সাথে আরেকজনের যোগাযোগকে খুব সহজ করে দিয়েছে। সেটা তুমি আমি সবাই জানি, তাই না? আমরা আমাদের দেশে বিদেশে প্রত্যন্ত দেশে দূর দূরান্তে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিন্তু থাকে, আছে না? এখন তো আমরা একটা বিশ্বপল্লীর মতো হয়ে গেছে। বিশ্বায়নের এই যুগে আমাদের জন্য এই যে ভারত বলো, পাকিস্তান বলো, তোমার এই যে থাইল্যান্ড, সিঙ্গাপুর, হ্যাঁ, এই যে আরও উন্নত যে আমেরিকা, ইউরোপ আমেরিকা যাওয়া কোনো তেমন বিষয় না এখন। তাহলে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর নিতে পারছি খুব সহজ পদ্ধতিতে, এবং ব্যবসায়িক প্রতিপক্ষের সাথে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদিও কিন্তু ঘরে বসে করতে পারছি। ই কমার্সের যুগে দেশে বিদেশে একদম কি বাণিজ্য, অবাধ বাণিজ্য চলছে। কিছুদিন আগেও যেগুলা আমরা চিন্তাও করতে পারতাম না, আমরা কি চিন্তা করতে পারছি এরকম যে তোমার আত্মীয় স্বজন বাইরে আছে, চিঠিই ছিল শুধু, তুমি একটা চিঠি পৌঁছাতে 1 মাস 2 মাস এরকম লেগে যেত, তাই না? এখন তুমি লিখছো, সাথে সাথে সে আনসার করছে, কল দেওয়া যাচ্ছে, ভিডিও কলের মাধ্যমে তুমি তাকে দেখতে পাচ্ছ, তাই না? তাহলে কীভাবে প্রযুক্তি তোমাকে এগিয়ে নিয়েছে, তুমি খুব সহজেই কিন্তু এগুলো অনুধাবন করতে পারো। তারপরে তোমার তাহলে কি হচ্ছে, এর মাধ্যমে তোমার সাথে তোমার এই যে আত্মীয় স্বজনের সাথে খুব গভীর ইন্টারাকশন হচ্ছে, এবং একজন যারা বিভিন্নভাবে ধরো যারা ব্যবসা করছে তারা সারা বিশ্বের ব্যবসা সম্পর্কে জানতে পারছে, তারা কি করতে পারছে, অনলাইন ব্যবসা করতে পারছে, তারা কি আরও বিভিন্নভাবে আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে, বাইরের সংস্কৃতি সম্পর্কে, তাদের জীবনযাত্রা, উন্নয়নের ধারা, প্রত্যেকটা বিষয়, খেলাধুলা, হ্যাঁ, সারা বিশ্বময় খবর আমরা কিন্তু খুব সহজেই পেতে পারছি। তারপরে তোমরা এখানে ইলেকট্রনিক মেইল, হ্যাঁ, এই যে মেইল হচ্ছে ইমেইলের সংক্ষিপ্ত, ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। কিসের? ইলেকট্রনিক মেইল। পরীক্ষায় আসতে পারে ইমেইল কিসের সংক্ষিপ্ত রূপ, তুমি তখন ইলেকট্রনিক মেইল বলবা। খুব অল্প সময়ে অল্প খরচে দেশে বিদেশে চিঠি ও তথ্য আদান প্রদান কিসের মাধ্যমে করে থাকি আমরা? ইমেইলের মাধ্যমে। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে চলতে ইমেইলের কোনো কিন্তু বিকল্প নেই, ঠিক আছে? তারপরে আসছে তোমার এই ইলেকট্রনিক কমার্স। এটা কি? সংক্ষেপে ই কমার্স। হ্যাঁ, ইমেল যেমন ইলেকট্রনিক মেইল, ই কমার্স তেমন ইলেকট্রনিক কমার্স। এগুলো মনে রাখতে হবে, ওই যে মাল্টিপলের জন্য অথবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই পদ্ধতিতে কি হয়? এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা হয়। অনলাইন পদ্ধতিতে, ওই যে নেট পদ্ধতিতে, নেট ইউজ করে আমরা দেশে বিদেশে আমরা কি পণ্য ক্রয় বিক্রয় এবং লেনদেন করতে পারছি। তারপরে আসছে ফেসবুক, টুইটার। খুব সহজে তোমরা সবাই নেটের সাথে পরিচিত। এর মাধ্যমে কি হয়? যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে, মতামত ছবি বিনিময় হচ্ছে। হ্যাঁ, এটা একটি কার্যকর যোগাযোগ মাধ্যম হিসেবে যুগ যুগ এই যে ডে বাই ডে প্রমাণিত হচ্ছে, আর দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তোমার কি তোমার যদি অপ্রয়োজনীয় ব্যবহার কিন্তু অবশ্যই ক্ষতির কারক। তুমি যদি অনেকে শিশু কিশোররা বুঝতে পারে না, পরিণতরাও ইভেন বুঝতে পারছে না, তারা এই যে অপ্রয়োজনীয় চ্যাট করছে, ঘন্টার পর ঘন্টা ওই যে মোবাইলে বসে আছে, এটা কিন্তু তোমার কাজের জন্যে, তোমার ফিউচারের জন্যে, তোমার পড়াশোনার জন্যে, তোমার মূল্যবোধের জন্য যথেষ্ট কিন্তু ক্ষতিকর। তো তাহলে সঠিক ব্যবহার অবশ্যই পজিটিভ সবসময়। তো বিজ্ঞানের অন্য আবিষ্কারের মতো ইন্টারনেট, ফেসবুক, টুইটারের কিছু মন্দ ও নেতিবাচক দিক রয়েছে। সেগুলো অপব্যবহার ব্যক্তি ও সমাজ দুইয়ের জন্য, ব্যক্তির জন্য, সমাজের জন্য, দেশের জন্য ইভেন। হ্যাঁ, আজকাল প্রায়ই তরুণ সমাজের উপর ইন্টারনেট ও ফেসবুকের নেতিবাচক প্রভাবের কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে আমরা অবশ্যই সচেতন হব। আমরা এর সঠিক ব্যবহার করব, আমরা সুস্থভাবে চিন্তা করব, আমরা সুন্দরভাবে চিন্তা করব, প্রত্যেকটা জিনিসকে আমরা পজিটিভলি চিন্তা করব, ধর্মীয় আদর্শের প্রতি খেয়াল রাখবো। আমি যে যার ধর্মের মধ্যে আছে, আমার লিমিটেশনস কতটুকু, আমার মূল্যবোধগুলো কী কী, আমাকে কী করতে হবে। তুমি মনে করো ছাত্র, তোমার করণীয় কী? হ্যাঁ, তোমার করণীয় পড়াশোনা করা। তুমি কতটুকু সময় তুমি পড়াশোনায় ব্যয় করবে, কতটুকু টেলিভিশন দেখবে, কতটুকু তুমি কাজ করবে, কতটুকু খেলাধুলা করবে। অবশ্যই ডিসিপ্লিনে থাকতে হবে, রুটিনে থাকতে হবে। তাহলে আশা করি আমরা সবাই এই সমস্ত জিনিসগুলোর পজিটিভ রেজাল্টস পাবো।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব জানলাম। সেখানে এর মধ্যে ইলেকট্রনিক মেল রয়েছে, কমার্স রয়েছে, ফেসবুক, টুইটার রয়েছে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করে আমরা ডে বাই ডে কীভাবে আমাদের 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 মননশীলতাকে ডেভেলপ করতে পারছি, আমাদের দেশ কীভাবে এগিয়ে যেতে পারছি, কীভাবে সমৃদ্ধি ও উন্নয়নের দিকে আমরা চলে যাচ্ছি, সেই বিষয়গুলো তাহলে জানলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তো তোমরা আগামী ক্লাসে আমাকে পড়া দিবে ব্যক্তির সামাজিকীকরণে তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা। হ্যাঁ, তো গণমাধ্যমের ভূমিকার মধ্যে তোমরা যে কোনো 2টা গণমাধ্যমের ভূমিকা আমাকে লিখে পাঠাবে। তারপরে তথ্য প্রযুক্তির প্রভাব, সেখানেও তুমি ইলেকট্রনিক কমার্স এবং ফেসবুক ও টুইটারের ইতিবাচক এবং নেতিবাচক দিক সম্পর্কে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। তো করোনাকালীন এই দুঃসময়ে আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা হলেও কি সহযোগিতা করার জন্যে। এভাবে তো দিন চলে যাচ্ছে, কিন্তু এই দিন আর ফিরে পাওয়া যাবে না। আশা করি তোমরা সচেতন হবে, তোমরা পাঠ্যপুস্তক পড়বে, পড়াশোনায় যতটুকু সময় ঘরে বসে তো কোনো কাজ নেই তেমন, তোমাদের একটু দয়া করে পড়াশোনা করবে। বই এই যে দিন চলে যাচ্ছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় আর ফিরে পাওয়া যাবে না। পাঠ্যপুস্তক পড়বে, আন্ডারলাইন করে করে পড়বে মাল্টিপলের জন্য। হ্যাঁ, তো রেগুলার ক্লাসগুলোর দিকে নজর রাখবে, আর বাড়ির কাজ অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।